মৃদুল এগিয়ে আসে, তার গলায় মাফলার, মাথায় টুপি, পরনে সোয়েটার। শীতল জলবাতাসে শীত যেন আরো বেশি জেঁকে ধরেছে। পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে বিনিদ্র আরক্ত চোখে হারিকেন মৃদু আলোয় নদী অশান্ত জলরাশির দিকে চেয়ে বলল, কেন ডেকেছেন? কেমন আছো? পুরুষালী ভরাট কণ্ঠটি পূর্ণাকে কাঁপিয়ে তোলে। অন্য বেলা তো এমন হয় না, এখন এরকম হওয়ার কারণ কি? রাতের অন্ধকার এবং নির্জনতা? পূর্ণা বলল, ক্ষতস্থান পেকেছে, তাই একটু যন্ত্রণা হয়। আপনি কেমন আছেন? ভালো নেই। মৃদুলের কণ্ঠটি করুণ শোনায়। পূর্ণা মৃদুলের দিকে চোখ তুলে তাকায়, চোখাচোখি হয়। হারিকেনের আলোয় পূর্ণার কাজল চোখ দুটি তীরের বেগে মৃদুলকে ঘায়েল করে। পূর্ণা সাবধানে প্রশ্ন করল, কেন? জানি না, এত রাতে আসা ঠিক হয়নি। এত রাইতে আমার ডাকে তুমি কেন সাড়া দিলা? জানি না। দুজনের কেউই কথা খুঁজে পাচ্ছে না। দুজনের কেউই জানে না তারা কেন দেখা করতে এসেছে। মৃদুল জানে না সে কেন এত রাতে তীব্র শীতে এখানে ছুটে এসেছে। পূর্ণা জানে না সে কেন পর পুরুষের ডাকে সাড়া দিল। শুধু এতটুকু জানে তাদের অশান্ত মন শান্ত হয়েছে, খালি খালি জায়গাটা পূর্ণ হয়েছে। তবে হৃদস্পন্দন ছন্দ তুলে নৃত্য করছে। পূর্ণার কাঁধের ব্যথা বাড়ে, তাই তার ভ্রু দুটি বেঁকে গেল। কাঁধে এক হাত রাখে মৃদুল ব্যথিত স্বরে জানতে চাইল, আবার বেদনা করে? দেখি কেমনে কি হয়েছে। মৃদুল 2 পা এগিয়ে আসে। পূর্ণা পিছিয়ে যায়, লাজুক ভঙ্গিতে বলল, অবিবাহিত মেয়ের কাঁধ দেখতে চাওয়া অন্যায়। সে তো দেখা করাও অন্যায়। সব অন্যায় কি মানা যায়? অনেকে তো মানে, আমি পারি না। আপনি অন্যরকম। ব্যথা কমেছে? হুট করে ব্যথা বেড়ে যায়, আবার সঙ্গে সঙ্গে কমেও যায়। পাকলে এরকম হয়। ভয় হচ্ছে না? পূর্ণা কেমন করে যেন মৃদুলের দিকে তাকালো। মৃদুল থমকে যায়। পূর্ণা বলল, কার ভয়? আপনার? আমার আর সমাজ দুটাই। আপনাকে ভয় পেলে আসতাম না। আর সমাজের ভয় অনেক আগেই কেটে গেছে। উত্তরে বলার মতো কিছু পেল না মৃদুল। ঝিঝু পোকারা ডাকছে, আলো দিচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। তার মাঝে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী দাঁড়িয়ে আছে, বুকে ভালোবাসার উথাল পাথাল ঢেউ নিয়ে। অনেকক্ষণ পর মৃদুল বলল, আমি আসতে চাইনি। পূর্ণা আবারও সেই মন কেমন করার দৃষ্টি নিয়ে তাকালো। বলল, তাহলে কেন এসেছেন? মনে হইতেছে কোনো বশীকরণ তাবিজের জোরে এখানে আইসা পড়ছি। পূর্ণা হেসে ফেলল। হারিকেনের মায়াবী আলোয় সে হাসি কি যে ভালো দেখাচ্ছিল, তার প্রশংসা করার মতো যোগ্য শব্দ মৃদুলের ভাষার ভাণ্ডারে মজুদ নেই। সে গাঢ় স্বরে বলল, পীড়িতের মায়া বড় জ্বালা। কপাল ঈষৎ কুচকে পূর্ণা প্রশ্ন করল, কার পীড়িতের দহনে জ্বলছেন? তোমারে কইতে হইব? না, ঘরে যাও। পূর্ণা তার মুখের ধারে হারিকেন ধরে মৃদুলের দিকে চেয়ে বলল, আমি কাজল দিয়েছি। পূর্ণা ভেবেছে তার কাজল কালো চোখ মৃদুল দেখেনি, কিন্তু মৃদুল তো শুরুতেই দেখেছে আর ঘায়েল হয়েছে। সে হেসে পূর্ণার চোখ মুখ আবার দেখল। হারিকেনের হলুদ আলোয় পূর্ণার তেল তেলে ত্বক চিকচিক করছে। মৃদুল বলল, দেখেছি, ভালো লাগছে। মৃদুলের এইটুকু প্রশংসায় পূর্ণার মন নেচে উঠল। সে ঠোঁটে হাসি রেখে বলল, সাবধানে বাড়ি যাবেন। সুষ্ঠুভাবে হেমলতার মৃত্যুবার্ষিকীর মিলাদ সম্পূর্ণ হয়। বিকেলের মোড়ল পরিবারের সদস্যরা একসাথে আটপাড়ার মসজিদের সামনে এসে দাঁড়ায়। সাথে বৃদ্ধ মঞ্জুরা এবং হিমেল রয়েছে। মসজিদের কবরস্থানের পাশাপাশি শুয়ে আছেন মোর্শেদ, হেমলতা ও পারিজা। কবরের কাছে আসা নিষেধ বলে মেয়েরা দূর থেকে 2 চোখ ভরে 3টি কবর দেখছে এবং চোখের জল বিসর্জন দিচ্ছে। মৃত্যুর এতগুলি বছর পেরিয়ে গেছে, তবুও কবরের সামনে এসে দাঁড়ালে বুকে এত কষ্ট হয়। কাছের মানুষের মৃত্যু হচ্ছে ভয়ানক বিষয়। এই বিষ যারা পান করেছে তারাই জানে কষ্টের মাত্রা। পূর্ণা ছিচকা দুনে, সে চোখের জলে স্নান করছে। পদ্মজা ছলছল চোখে তাকিয়ে আছে কবরগুলোর দিকে। মা নামক মমতাময়ী মানুষটার ছায়ার অভাববোধ প্রতিটি পদক্ষেপ সহ্য করতে হয়। কত ভালোবাসতেন তিনি। মাথার উপর তার ছায়া ছাড়া নিঃশ্বাস নেওয়া দায় ছিল। আর আজ এত বছর ধরে পদ্মজা দিব্যি এই মানুষটাকে ছাড়াই বেঁচে আছে। জন্মদাতা পিতা ছোট থেকে অনেক লাঞ্ছনা বাঞ্ছনা করেছে। কত আকুল হয়ে থাকতো পদ্মজা পিতার ভালোবাসা পেতে। যখন ভালোবাসা পেল, বেশি দিন পৃথিবীতে রইলেন না। মা মরা মেয়েদের রেখে নিজেও পাড়ি জমালেন ওপারে। তারপর পদ্মজার কোল আলো করে এলো কন্যা পারিজা। পিতা মাতার মৃত্যুর শোক কিছুটা হলেও লাঘব হয়, কিন্তু এই সুখও বেশি দিন টিকেনি। খুব কম আয়ুকাল নিয়েই জন্মেছিল পারিজা। পদ্মজাকে আধারে গহীনে ছুঁড়ে ফেলে এক এক করে চলে যায় শুকতারারা। পদ্মজা বেশিক্ষণ দীর্ঘশ্বাসের ঘূর্ণি বুকের ভেতর চেপে রাখতে পারেনি। সে মুখে এক হাত চেপে ধরে ডুকরে কেঁদে উঠে। বাসন্তী পদ্মজার মাথাটা পরম যত্নে নিজের কাঁধে রাখেন। এরপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কেঁদো না মা, একদিন দেখা হবে হাসরের ময়দানে। সময় তার নিজ গতিতে চলে, কারো জন্য থেমে থাকে না। কেটে যায় আরো 3টা দিন।
এর মাঝে পূর্ণা মৃদুলের সাথে শুটিং দেখতে গিয়েছে একবার। গ্রামের পথে দুজন হেসে খেলে কথা বলেছে, এতেই কানাঘুষা শুরু হয়ে গেছে। এদিকে আমিরের ভীষণ জ্বর, শুকিয়ে গেছে অনেক, ভেতরে ভেতরে কি যেন ভাবে সারাক্ষণ। খাওয়া দাওয়া কমে গেছে, সব সময় চিন্তিত থাকে, বাড়িতে বেশিক্ষণ থাকে না, এদিক ওদিক ঘুরে বেড়ায়। এখন শুয়ে আছে বারান্দার ঘরে, পদ্মজা কপালে জলপট্টি দিচ্ছে। আমিরের চোখ দুটি বন্ধ, পদ্মজা আদুরে গলায় ডাকলো, শুনছেন? আমির চোখ বন্ধ রেখেই বলল, হুঁ। কি এত ভাবেন? আমির চোখ খুলে পদ্মজার দিকে তাকালো। তার চোখ দুটি ভয়ঙ্কর লাল, রাতে না ঘুমানোর ফল। সে পদ্মজাকে পাল্টা প্রশ্ন করলো, কি ভাববো? জানি না, কিছু তো ভাবিনি। চোখ দুটি তার প্রমাণ। আপনি কোনো কিছু নিয়ে কি ভীতিগ্রস্ত? আমির বড় করে নিঃশ্বাস ছাড়লো। বলো, তেমন কিছু না। যেমন কিছুই হোক বলুন না আমাকে। আমাদের ঢাকা ফেরা উচিত। হঠাৎ? জানি না কিছু, আমার প্রায় মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে আজে বাজে স্বপ্ন দেখে। তোমাকে হারাতে পারবো না আমি। আমার কিছু হবে না, আমি কারো কোনো ক্ষতি করিনি। পদ্মজা থেমে গেল। সে তো একজনকে খুন করেছে। পদ্মজার দৃষ্টি এলোমেলো হয়ে আসে। আমির পদ্মজার দিকে চেয়ে বলল, তুমি কি করে কাউকে খুন করতে পারলে? আমি ভাবতেই পারি না। এরপর থেকেই ভয়টা বেড়ে গেছে। আমার খুব চিন্তা হয়, ঘুম হয় না। রাত জেগে পাহারা দেই, কেউ যেন আমার পদ্মবতীকে ছুতে না পারে। পদ্মজার দুই চোখ জলে ভরে উঠে। বলে, প্রথম তো বিশ্বাস করেননি, এটাই ভালো ছিল। এখন তো বিশ্বাস করে চিন্তায় পড়ে গেছেন, আর অসুস্থ হয়ে পড়েছেন। আমি ভেবেছিলাম স্বপ্ন দেখেছো, তাই ঘুম থেকে উঠে আবল তাবল বলেছো। তারপর সুস্থ স্বাভাবিকভাবেও যখন বললে, অবিশ্বাস করি কি করে? এত ভালোবাসতে নেই, আমার কপালে সয় না। ভালোবাসতে না করছো? মোটেও না, মাত্রা কমাতে বলছি। পাশেই অজয় বাবুর আম বাগান, শাঁসা করে শীতল হাওয়া বইছে, পাখির ডাকও শোনা যাচ্ছে। পূর্ণা মৃদুলের চেয়ে 5-6 হাত দূরে দাঁড়িয়ে আছে। তার মস্তক নত, ওড়না বেসামাল হয়ে উঠছে। মগাকে দিয়ে পূর্ণাকে ডেকে এনেছে মৃদুল। আসার পর থেকে ঝিম মেরে দাঁড়িয়ে আছে পূর্ণা, দাঁত দিয়ে নখ কাটছে। মৃদুল নীরবতা ভেঙে বলল, আমি আগামীকাল বাড়ি যাইতেছি। পূর্ণা চকিতে তাকালো। রুদ্ধ শ্বাস কণ্ঠে প্রশ্ন করলো, কেন? মৃদুল মুচকি হেসে বলল, নিজের বাড়িতে কেন যায় মানুষ? এইখানে তো বেড়াইতে আইছিলাম। ও। পূর্ণা মৃদুলের উপর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে। কান্না পাচ্ছে তার। মৃদুল এক ধ্যানে পূর্ণার দিকে চেয়ে থাকলো। এরপর বলল, অন্যদিকে চায়া রইছো কেন? এদিকে চাও। পূর্ণা বাধ্যের মতো মৃদুলের কথা শুনে। তার দুই চোখে জল টলমল করছে। পূর্ণার মেঘাচ্ছন্ন দুটি চোখ দেখে মৃদুলের ভীষণ কষ্ট অনুভব হয়। সে কেমন একটা ঘোর নিয়ে জানতে চাইল, চলে যাব শুই না কষ্ট হইতাছে? পূর্ণা আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল। অভিমানী স্বরে বলল, মোটেও না, চলে যান। 2 দিন পরই আইতাছি। পূর্ণার চোখ মুখে হাসির ছোটা খেলে যায়। সে ঘাড় ঘুরিয়ে 2 কদম এগিয়ে এসে বলল, সত্যি সত্যি? এবার হাত ধরি। মৃদুলের বেসরম আবদারে পূর্ণা লজ্জা পেল। সে 2 কদম পিছিয়ে যায়। 2 হাত পিছনে লুকিয়ে ঠোঁটে হাসি রেখে বলল, বাড়ি থেকে আসার পর। পূর্ণা দৌড়ে পালালো। মৃদুল পিছনে ডাক, এই কই যাও? চঞ্চল পূর্ণা না থেমে ফিরে তাকায়। তার লম্বা কেশ হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে। সে মিষ্টি করে হেসে জবাব দিল, বাড়ি যাই, আপনি সাবধানে যাবেন, জলদি ফিরবেন। হ্যালো, আসসালাম।